প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মামুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে তোমাদের ক্লাসগুলো আমরা নিয়মিতভাবে অনলাইনে নিয়ে যাচ্ছি এবং সেই নিয়মিতভাবে যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদেরকে যে ক্লাসটি নেব, আজকেও তোমাদেরকে ক্লাস শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য। আজকে যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হলো ইসলামিক স্টাডিজ বিভাগে যারা অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে, অর্থাৎ যারা ঢাকা কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট, তাদের জন্য আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে আমরা অলরেডি আমাদের কোর্সের অনেকগুলো ক্লাস সম্পন্ন করেছি, অর্থাৎ ইথিক্স অ্যান্ড ভ্যালুজ ইন ইসলাম, ইসলামের নৈতিকতা এবং মূল্যবোধের যে কোর্সটি রয়েছে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, সেটি নিয়ে নিয়মিতভাবে আমরা কথা বলে যাচ্ছি, নিয়মিতভাবে আলোচনা করে যাচ্ছি, নিয়মিতভাবে সেই ক্লাসটি মূলত আমরা নিয়ে যাচ্ছি এবং শ্রেণীকক্ষেও তোমাদেরকে সেই ক্লাসটি আমি নিয়ে যেতাম এবং শ্রেণীকক্ষেও তোমাদের সামনে সেটি নিয়ে আমি আলোচনা করতাম। আর আমরা যখন এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন আমরা করোনাকালে আমরা সেই ক্লাসটি অনলাইনে নিয়ে আসলাম, সেই অনলাইনে অলরেডি আমরা অনেকগুলো ক্লাস সম্পন্ন করেছি। বলা যাচ্ছে প্রায় অর্ধেকের বেশি ক্লাস আমরা অলরেডি সম্পন্ন করেছি। সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা আজকেও তোমাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি, সেটি নিয়ে আমরা কথা বলবো। তার আগে প্রতিটি ক্লাসের শুরুতেই আমি যে কথাটি বলি, আজকে আবার সেই কথাটি বলতে চাচ্ছি। সেটি হলো যে আমাদের যে কোর্স শিরোনামটি রয়েছে ইথিক্স অ্যান্ড ভ্যালুজ ইন ইসলাম, অর্থাৎ নৈতিকতা এবং মূল্যবোধ, যে বিষয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং বর্তমান পারিপার্শ্বিকতার চাহিদা অনুযায়ী বলা যায় যে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ আমি এর আগেও তোমাদেরকে বলেছি, নৈতিক শিক্ষার যখন স্খলন ঘটবে, যেখানে নৈতিকতার স্খলন ঘটবে, যেখানে নৈতিকতার অ্যাবসেন্ট অথবা নৈতিকতার অনুপস্থিতি থাকবে, সেখানে অন্য যে কোনো শিক্ষা ব্যবস্থা, অন্য যে কোনো উদ্যোগ ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এবং বর্তমান সমাজে, বর্তমানে আমাদের সারাউন্ডিং, আমাদের চারপাশে আমরা যা দেখি না কেন, অনেকগুলোই আমাদের সেখানে বাস্তবতার নিরিখে সেটিই দেখা দিচ্ছে। তাই আমরা একটি কথা বলতে পারি যে যাবতীয় সব কিছু সমন্বয় সাধন করতে পারে নৈতিকতার মাধ্যমে, অর্থাৎ নৈতিকতার যদি একটি সমন্বয় থাকে তাহলে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অটোমেটিক একটি সমন্বয় সাধিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে নৈতিকতা এবং মূল্যবোধ পড়াতে যাচ্ছি অথবা আলোচনা করতে যাচ্ছি অথবা বিশ্লেষণ করতে যাচ্ছি, যেটি হলো আমাদের একটি কোর্স রয়েছে, যেটি একাডেমিক কোর্স, যেটা নিয়ে আমাদের আলোচনা করতে আমরা বাধ্য, যেটা নিয়ে আমি যেরকম আলোচনা করতে বাধ্য, তোমরা সেভাবেই সেটিকে সেই আলোচনা শুনতে বাধ্য এবং সেটি সম্পর্কে তোমাদের স্টাডি করতে হবে। কেননা সেটা উদ্দেশ্য যদি আমি বলি, তাহলে আমরা এক কথা বলে দিতে পারি তোমাদের সামনে পরীক্ষা এটা থেকে, এই অধ্যায় থেকে, এই কোর্স থেকে তোমাদের অবশ্যই 100 মার্কের একটি পরীক্ষা হবে, সেটি জানার জন্য অথবা পরীক্ষা ভালো করার জন্য তোমরা এটি পড়বে। কিন্তু এই কোর্সের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি কিন্তু এমন নয়। এই কোর্সের মূল উদ্দেশ্যটি কিন্তু তোমাকে ধারণ করতে হবে, তোমাকে লালন করতে হবে, তোমাকে পালন করতে হবে, তোমাকে সেই লালন পালন যাই বলো না কেন সেটি হৃদয় দিয়ে করতে হবে এবং বাস্তব জীবনে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি তুমি ধারণ করতে না পারো, লালন করতে না পারো, প্রতিপালন করতে না পারো, তাহলে এটি বাস্তব জীবনে প্রয়োগ করা হবে না। আর বাস্তব জীবনে যখন এটি প্রয়োগ করা হবে না, তখনই দেখা দেবে আমাদের নানান ধরনের সমস্যা, যে সমস্যাগুলো আমরা কোনো আইন প্রতিষ্ঠিত করে দিতে পারবো না, যে সমস্যাগুলোর কোনো সমাধান কোনো লিখিত আইনে সম্ভব না, শাস্তি বাস্তবায়ন করে সম্ভব না, যে সমস্যাগুলোর সমাধান যেটি আমরা বলি যে বিভিন্ন যে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলি, অর্থাৎ বিচার বিভাগের বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সেগুলো সজাগ করার মাধ্যমে আসলে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান আমরা এভাবে দিতে পারবো না। এই সমস্যাগুলোর সমাধান করতে হলে আমাদের সেই হৃদয় থেকে, আমাদের মন থেকে সেই বিষয়গুলোকে ধারণ করতে হবে এবং নৈতিকতা এবং মূল্যবোধ নামে যে বিষয়গুলো রয়েছে
সেইটিকে শুধু ব্যানারে, বিলবোর্ডে, মাধ্যমে প্রচার না করে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে, আমাদের মননে সেটিকে জায়গা করে দিতে হবে। তাহলেই আমাদের চারপাশে আমরা যে সামাজিক অপরাধগুলো দেখি, সামাজিক যে সমস্যাগুলো দেখি, আমরা বিভিন্ন সময় যে কিশোর অপরাধগুলো দেখে থাকি, এই সবগুলোই নিয়ন্ত্রণে আনা সম্ভব। শুধু আমাদের দেখতে হবে আমাদের এই যে নৈতিক স্খলনটি থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যমে। তাই আজকে এই কথাগুলো বলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, যে টপিকটি রেখেছি তোমাদের কোর্সে আলোচনা করার জন্য, সেই টপিকটি এই রিলেটেড এবং এই কাছাকাছি। আমাদের আজকের টপিক হলো সামাজিক সমস্যা নিয়ে কথা বলা। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, অর্থাৎ তোমাদের জন্য আজকে যে টপিকটি রেখেছি সেটি হচ্ছে নৈতিক সমস্যা ও এর কারণ। অর্থাৎ আমরা যে নৈতিকতা নিয়ে কথা বলছিলাম, আমরা যে টপিক নিয়ে কথা বলছি, নৈতিক সমস্যা এবং এর কারণ নিয়ে আমরা কথা বলবো। আমরা ইথিক্স অ্যান্ড ভ্যালুস নিয়ে, এই ইথিক্স অ্যান্ড ভ্যালুস যে কোর্স শিরোনাম, সেই শিরোনামের ভিতরে আমাদের যে মূল বিষয়টি নৈতিকতা এবং যে মূল্যবোধ নিয়ে আমরা প্রথমেই বলেছিলাম। আমরা আজকে আরেকটু নৈতিক সমস্যা সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের চারপাশে কিন্তু প্রচুর সামাজিক সমস্যা, বিভিন্ন সামাজিক অনাচার, বিভিন্ন কিশোর অপরাধ, বিভিন্ন সামাজিক অপরাধ বলতে আমরা যা মেন করি প্রত্যেকটা অপরাধ। আমরা যদি সেই সামাজিক অপরাধগুলো, আমাদের যে ঘটে যাওয়া যে অপরাধগুলো হচ্ছে চারপাশে, সেইগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো এই প্রত্যেকটা বিষয় নৈতিক সমস্যার সাথে জড়িত। আলটিমেটলি নৈতিক সমস্যার ভিতরে এইগুলো পড়ে। তাই আমরা যে নৈতিক সমস্যা নিয়ে কথা বলি, আমরা নৈতিকতা সম্পর্কে আমরা নৈতিক যে বিষয়গুলো সেটি নিয়ে আমরা ক্লাসের শুরুতে আজকে মেবি আমাদের এটি 14 অথবা 15 নম্বর ক্লাস হতে পারে। এর পূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি, অর্থাৎ শুরু করেছিলাম যে ক্লাসটি দিয়ে, সেটিতেই আমরা নৈতিকতা এবং মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি, সেটি সংজ্ঞায়ন করেছি, সেটির বিশ্লেষণ করেছি। তাই আজকে আবার নতুন করে নৈতিকতা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন বোধ করছি না। তবে আজকে যে বিষয়টি কথা বলতে হবে, আজকে যে টপিকটি আমরা এখানে রেখেছি সেটি হলো নৈতিক সমস্যা। আমরা স্লাইডে কিছু বিষয় এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। স্লাইডে যে বিষয়গুলো রয়েছে সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। স্লাইডের পরে আমরা এগুলো নিয়ে কথা বলবো। সীমাহীন লোভ, লালসা, ভোগ বিলাস, বিদ্বেষ, প্রতিহিংসা, সততা, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, অধপতন, শূন্যতা এবং সামাজিক ও রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতার অভাব দীর্ঘদিন ধরে জেগে বসেছে। এসব শিকড় জন্ম দিচ্ছে নিত্য নতুন নৈতিক, মানবিক, সামাজিক ও অর্থনৈতিক অপরাধ। এসব অপরাধ ধ্বংস করছে সততা, নৈতিকতা ও মানবতাবোধ। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি আমরা এখানে বলার চেষ্টা করি, অর্থাৎ সামগ্রিকভাবে আমরা এখানে একটি জিনিস বলার চেষ্টা করেছি, অর্থাৎ নৈতিক যে সমস্যাগুলো রয়েছে, নৈতিক যে সমস্যাগুলো আমরা বলি, সেগুলোর উৎপত্তিগুলো, সেগুলো কি প্রবলেমগুলো ক্রিয়েট করছে, এবং আমাদের সমাজ ব্যবস্থার রন্ধে এভাবে এগুলো কিভাবে প্রবেশ করেছে, এবং এগুলোর বর্তমান অবস্থানগুলো কি, বর্তমান কোন পরিস্থিতি, কোন অবস্থানে এগুলো রয়েছে, কোন ব্যবস্থায় বিদ্যমান এগুলোর ভিতরে, সেই বিষয়টি আমরা এই প্রথম স্লাইডে আমরা সেখানে একটু বলার চেষ্টা করেছি যে এইগুলোর মাধ্যমে নতুন নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হচ্ছে, অধপতন হচ্ছে, শূন্যতা হচ্ছে, সামাজিক রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব দীর্ঘদিন গঠিত হচ্ছে। এই সার্বিক বিষয়গুলো এগুলার নৈতিক সমস্যায় জন্ম দিয়েছে। আর নিত্য নৈতিক যে মানবিক, সামাজিক, অর্থনৈতিক অপরাধগুলো এখানে এই নৈতিক সমস্যা থেকেই উৎপত্তি হচ্ছে। আমরা যদি পরবর্তী যে স্লাইডে রয়েছে, সেই স্লাইডে যদি আমরা যাই, সেখানে আমরা নৈতিক স্খলন অথবা নৈতিক সমস্যার অথবা নৈতিক অধপতনের যে কয়েকটি ইস্যুস, সেইগুলো নিয়ে আমরা এখানে নৈতিক সমস্যা বলতে মানুষের জীবনে নীতি সম্পর্কীয় যে কোনো অস্বাভাবিক আচরণ এবং পরিস্থিতিকে বোঝায়। এখানে আমরা যা বলার চেষ্টা করছি সেটা হলো মানুষের জীবনের যে নীতি থাকে, সেই নীতি সম্পর্কে যে অস্বাভাবিক কিছু আচরণ থাকবে, সেই অস্বাভাবিক কিছু আচরণ অথবা পরিস্থিতিকে আমরা এখানে নৈতিক সমস্যা হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, অথবা আমরা বলেছি যে এটা নৈতিক সমস্যা, এবং আমরা চিহ্নিত করেছি নৈতিক সমস্যা বলে এটিকে যে সামাজিক মানুষের আচরণ সম্পর্কীয় যে অস্বাভাবিক যে পরিস্থিতিটা থাকবে, সেটিকে আমরা এটাকে
বলার চেষ্টা করেছি, এটি নৈতিক স্খলন অথবা নৈতিক অধপতন অথবা নৈতিক যে সমস্যা সেটি আমরা এখানে বলার চেষ্টা করছি। তার পরবর্তীতে আমরা যে এখানে এর সাথে সাধারণত তিনটি বিষয় জড়িত, এটি হলো সমাজের আচরণ বা পরিস্থিতি হওয়া, সেই আচরণ বা পরিস্থিতিতে মূল্যের অর্থাৎ অবমূল্যের যে হওয়া, এখানে হয়তো আমাদের একটু ভুল রয়েছে। তারপরে উপযুক্ত নৈতিক শিক্ষা বা চিকিৎসার মাধ্যমে সেই সমস্যার সমাধানযোগ্য হতে পারে। সেই আচরণ বা পরিস্থিতিতে মূল্যবোধ যেটা রয়েছে সেটি হতে হবে। অর্থাৎ আমরা যে নৈতিক স্কলারের কথা বলছি, নৈতিক যে সমস্যার কথা বলছি অর্থাৎ যে প্রবলেমটির কথা বলছি, সেটি আমরা বলছি যে মানুষের জীবন সম্পর্কীয় আচরণিক অস্বাভাবিক পরিস্থিতি। এখন এটাকে আমরা তিনটা সেই যে সমস্যাটি সেটি ফাইন্ড আউট করার জন্য আমরা এখানে তিনটা ক্রাইটেরিয়া নির্ণয় করতে পারি। প্রথম ক্রাইটেরিয়াটা হলো সেটা হলো সামাজিক কোনো আচরণিক হতে হবে, সেই আচরণটা সেই পরিস্থিতিটা সমাজের হতে হবে এবং সমাজের ভিতরে সেই আচরণটা কোনো বোধ হতে হবে। এখানে যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধের প্রেক্ষাপট, সেই মূল্যবোধের যে অবমূল্যায়ন সেটা হতে হবে এবং সেই সমস্যাটা হতে হবে যে এই সমস্যাটা আমাদের কোনো সামাজিক অর্থাৎ আমাদের কোনো সামাজিক শিক্ষা অথবা সামাজিক চিকিৎসার মাধ্যমে সেটি সমাধানযোগ্য হতে হবে। আর এই ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ আমাদের সামাজিক হতে হবে, সেই আচরণ অস্বাভাবিক যে আচরণটা অথবা পরিস্থিতিটা যেটাকে আমরা নৈতিক সমস্যা বলবো সেটা সামাজিক কোনো আচরণ অথবা পরিস্থিতির অস্বাভাবিক হতে হবে। আর সেই অস্বাভাবিক যে একটা অবমূল্যায়ন অথবা মূল্যায়ন অথবা বুধ, সেই বুধের জায়গাটা থাকতে হবে। এবং আরেকটা বিষয়, সেটি আমাদের সামাজিক শিক্ষা অথবা আমাদের সামাজিক ভ্যালুস অথবা আমাদের যে সামাজিক চিকিৎসা, যেটাকে আমরা মনোচিকিৎসা মনোবিজ্ঞানও বলতে পারি, মনোজগতও বলতে পারি, সেই মানসিক চিকিৎসার মাধ্যমে হতে অথবা সামাজিক চিকিৎসার মাধ্যমে সেটি সমাধানযোগ্য হতে হবে। আর এটিকেই তখনই আমরা এটিকে বলবো এটি আমাদের নৈতিক সমস্যা। আশা করি তোমরা নৈতিক সমস্যা সম্পর্কে বুঝতে পেরেছ। আমি ক্লাসের শুরুতে যে বিষয়টি বলছিলাম যে নৈতিকতা নিয়ে আমরা কথা বলছি, আমরা যদি একটু সমস্যা নিয়ে কথা বলি আমরা একটু দেখতে পারবো। আমার মনে আছে তোমাদের শ্রেণীকক্ষে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে সমস্যা জিনিসটা আসলে কি। এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলতে চাই আমরা সাথে সাথে হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা ফিল করি যে এই সমস্যা, এটা সমস্যা। মানুষের জীবনে অন্তহীন সমস্যা, সমস্যার কোনো কল্পনা নেই, সমস্যার কোনো শেষ নেই, অন্তহীন আমরা যেটাকে বলি যে প্রচুর সমস্যা বিদ্যমান। এখন কথা হলো সেই সমস্যাটা আমরা ফিল করি, সবসময় বুঝি, কিন্তু বলতে পারি না যে আসলে সমস্যাটা কি। বলাটা একটু দূর হয়, কিন্তু আমরা প্রতিনিয়ত সমস্যার ভিতরেই আমাদের জীবনকে পরিচালনা করছি। এখন আমরা যদি সমস্যা নিয়ে কথা বলি আমরা স্বাভাবিকভাবে বলি অবস্টাকল অথবা বাধা। অর্থাৎ আমার জীবন পরিচালনা করার জন্য আমি যদি কোনো বাধার সম্মুখীন হই, সেই বাধাটাকে আমি বলতে থাকি যে এটি হলো আমার সমস্যা, অর্থাৎ আমার সামনে কোনো প্রতিবন্ধকতা আসবে। এখন কথা হলো সেই প্রতিবন্ধকতাটা কোন ধরনের। আমি যদি সমস্যার সংজ্ঞায়ন করি অথবা সমস্যা নিয়ে আমি বিশ্লেষণ করতে যাই, আমার সেই সমস্যা অবশ্যই সমাধানযোগ্য হতে হবে। সমাধানযোগ্য যদি না হয় সেটি আমার জন্য কোনো সমস্যা নয়। মানুষ অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পরে সে ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পরে সে সুস্থ হতে পারে, সুস্থ নাও হতে পারে, এখানে সে চেষ্টা করতে পারে। কিন্তু মানুষের অসুস্থতাটা, মানুষের সুস্থ হয়ে যাওয়া, এটা টোটালি মানুষের নিয়ন্ত্রণে নয়। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমরা অনেক এগিয়ে গিয়েছি এবং অনেক ধরনের ভালো ভালো চিকিৎসা হচ্ছে, কিন্তু মৃত্যু থেকে তো কেউ বেঁচে থাকতে পারে নাই। তাই আমরা যদি বলি যে সমস্যা, তাহলে কেউ বলতে পারে যে এটা এটা তো অনেক বড় সমস্যা। মানুষ অসুস্থ হয়, একটি বয়স্ক লাইফ সাইক্লিংয়ের একটি পর্যায়ে সে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে সে মৃত্যুবরণ করে, এটি তো একটা বড় সমস্যা। কিন্তু এটি কিন্তু সমাধানযোগ্য নয়, এটি কোনো মানুষ সমাধান করতে পারে না। এটা প্রকৃতির নিয়ম, এটাকে আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে। তাই এটি সমাধানযোগ্য নয়, যেহেতু সেটি আমাদের সেটি আমার জন্য সমস্যা নয়, সেটিকে আমরা সমস্যা বলতে পারবো না। তারপরে আরেকটি বিষয় বলতে হবে যে মানুষের জীবনের স্থান কাল পাত্রভেদে এবং একটি মানুষের এক এক ধরনের অবস্থান ভেদে তার সমস্যাটি এক এক রকম। রাষ্ট্রের কর্তা ব্যক্তির জন্য যে সমস্যা, সে সমস্যাটি আমার জন্য নাও হতে পারে। অর্থাৎ রাষ্ট্রের কর্তা ব্যক্তি যেটি সমাধান করতে পারবে সেটা আমি সমাধান করতে পারবো না। তাহলে বুঝতে হবে এটি আমার জন্য সমস্যা নয়, এটি আমার রাষ্ট্রের কর্তা ব্যক্তির জন্য সমস্যা। অর্থাৎ যে মূল পয়েন্ট, সেই মূল পয়েন্টটি হচ্ছে আমরা যেটিকে সমস্যা বলবো সেই সমস্যাটি অবশ্যই সমাধানযোগ্য হতে হবে। আমরা যে বাধার সম্মুখীন হব
আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হব সেই বাধাটি, সেই প্রতিবন্ধকতাটি, সেই অবস্টাকল যেটাকে আমরা বলি, সেটি যদি আমি নিজের দ্বারা সমাধান করতে না পারি, সমাধানযোগ্য না হয়, সেটিকে আমি সমস্যা বলে চিহ্নিত করতে পারবো না। সেটি হলো যেই সমাধান করতে পারবে সেটা তার জন্য সমস্যা। আর নৈতিক সমস্যা যখন আমরা করছি, নৈতিকতা যখন বিসর্জন যাবে, নৈতিকতা আমরা যে লাস্ট যে পয়েন্টটি বলেছিলাম যে নৈতিক শিক্ষা অথবা নৈতিক চিকিৎসার মাধ্যমে যদি সমাধানযোগ্য হয়, সেটিকে আমরা নৈতিক সমস্যা হিসাবে ধরে নিতে পারবো। তাছাড়া অন্যথায় আমরা সেটিকে অন্য সমস্যার যেরকম সমাধানযোগ্য না হলে আমরা সমাধান করতে পারবো না, সমস্যা বলতে পারবো না। নৈতিকতার ক্ষেত্রে কীভাবে নৈতিক সমস্যা, যে মানুষের মানবীয় যে মানব জীবন সম্পর্কীয় যে পরিস্থিতি, যে অস্বাভাবিক পরিস্থিতি, সেই অস্বাভাবিকতা অথবা অস্বাভাবিক পরিস্থিতি যদি সমাধানযোগ্য না হয়, তাহলে আমরা সেটিকেও নৈতিক সমস্যা বলবো না। এটি হলো আমাদের পয়েন্টের মূল আলোচ্য বিষয় এবং ফোকাল পয়েন্ট হলো এই জায়গায়। আর নৈতিক সমস্যার কারণেই আমাদের যে সামাজিক যে অপরাধগুলো, সামাজিক যে সোশ্যাল ক্রাইম যেগুলো আমরা বলে থাকি অহরহ ঘটছে, সেই বিষয়গুলো চলে আসছে। এবং আমরা সামনে ক্লাসগুলোতে আরও সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, সামাজিক যে অপরাধগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আর আজকে ক্লাসে আমরা এই নৈতিক সমস্যাগুলোর সাথে সাথে আমরা নৈতিক সমস্যার কিছু কারণ এখানে আমরা, আমাদের টপিকে ছিল নৈতিক সমস্যার কারণ নিয়েও আমাদের কথা বলতে হবে। আর নৈতিক সমস্যার কারণগুলো নিয়ে আমরা এখানে স্লাইডে কিছু পয়েন্ট আকারে কয়েকটি ফাইন্ড আউট করে আমরা এখানে চেষ্টা করছি, যেগুলো আমরা নৈতিক সমস্যার কারণ হিসেবে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। আমরা প্রথমে নৈতিক চেতনার যে অভাবটি রয়েছে সেই নৈতিক চেতনার অভাবের কথা বলেছি। নৈতিক চেতনা বিকশিত না হওয়ায় মানুষের ঔচিত্য, অর্থাৎ মানুষের ঔচিত্য অনুচিত্যের যে জ্ঞান থেকে দূরে থাকে, ভালো ও মন্দের বোধ তৈরি না হওয়ায় ব্যক্তি যে কোনো মত পথ গ্রহণ করে, যে কোনো কার্যক্রম সম্পন্ন করে একে নীতি নৈতিকতার মাপকাঠি পরিমাপ করার প্রয়োজনীয়তা বোধ করে না। এভাবে সমাজের লোকদের নৈতিক চেতনা বিকাশের অভাব দেখা দিলে নৈতিক সমস্যা তৈরি হয়। অর্থাৎ চেতনা বোধ, আমরা যে বিষয়টি বলি, আমাদের চেতনা আমাদের জাগ্রত হবে, অর্থাৎ সমাজে কোন কাজটি ভালো, কোনটি খারাপ, কোনটি উচিত, কোনটি অনুচিত, এই বোধ শক্তি যার ভিতরে থাকবে, সেই বোধ শক্তিগুলো চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে নৈতিক সমস্যাগুলো আছে সেই নৈতিক সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে এবং আমরা নৈমিত্তিক রেগুলার বিভিন্ন নৈতিক সমস্যার জর্জরিত হচ্ছি এবং নৈতিক সমস্যায় সম্মুখীন হচ্ছি। অর্থাৎ আমরা এখানে প্রথমে যেই কারণটি উল্লেখ করেছি, যে কারণটি আমরা এখানে ফাইন্ড আউট করেছি, সেটিকে আমরা বলেছি যে নৈতিক চেতনার অভাব। অর্থাৎ আমাদের যে ভূত শক্তি আছে, আমাদের কোর্স শিরোনামে কিন্তু এথিক্স অ্যান্ড ভ্যালুজ, অর্থাৎ ভূত, নৈতিকতা এবং মূল্যবোধ, অর্থাৎ সেই বোধ শক্তিটি, আমার অনুভব শক্তিটি যখন হারিয়ে যাবে, তখনই এই সমস্যাগুলো সৃষ্টি হবে। পরবর্তী যে বিষয়টি আমরা এখানে রেখেছি সেটি হলো নৈতিক জ্ঞানের অভাব। অর্থাৎ আমার নৈতিক বোধের সাথে সাথে যে নৈতিক জ্ঞান রয়েছে সেটির অভাবের কারণে এই নৈতিক সমস্যা দেখা দেয়। ব্যক্তিক এবং সামাজিক পর্যায়ে নৈতিক জ্ঞানের অভাব মানুষকে অনিচ্ছ এবং অন্যায় সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। অসভ্য এবং অভব্য সিদ্ধান্ত নানাবিধ নৈতিক সংকট তৈরিতে মূল নিয়ামক হিসাবে ভূমিকা পালন করে। আমরা সামাজিকভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক কার্যক্রম, এগুলোর অনেক সিদ্ধান্ত আমাদেরকে অনেক সময় নিতে হয়। তখন দেখে গেছে আমরা এমন কিন্তু সিদ্ধান্ত নেই, কিছু ভুল সিদ্ধান্তে আমরা উপনীত হই, যেগুলো সমাজকে সামাজিক বা অবকাঠামোর যে মূল চেতন ছিল, মূল চিন্তন ছিল, সেটি থেকে অনেক দূরে, যেটি সামাজিক জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবং আমাদের নতুন জেনারেশন যারা রয়েছে তারা এই বিষয়টিকে অন্যভাবে দেখে। তাই নৈতিক জ্ঞানের অভাবের কারণে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আর আমরা যখন এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, তখন যদি আমাদের নৈতিক জ্ঞান সম্পূর্ণ কোনো ব্যক্তির মাধ্যমে এই সিদ্ধান্তগুলো আসে, তাহলে সেই সমস্যাগুলা, সেই নৈতিক যে সমস্যা, সেটি আর সম্মুখীন হতে হয় না। আর নৈতিক জ্ঞানের অভাব যদি থাকে, তাহলে সেই সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত উপনীত হয়
আর সেই ভুল সিদ্ধান্তগুলো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই আমাদের পরবর্তী প্রজন্ম সেটিকে নৈতিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। তাই আমরা বলবো নৈতিক সমস্যা তৈরির অন্যতম একটি কারণ হলো নৈতিক জ্ঞানের অভাব। তাই আমাদেরকে অবশ্যই নৈতিক জ্ঞানী হতে হবে, অন্যথায় আমাদের এরকম সমস্যায় সবসময় জর্জরিত থাকতে হবে। আমরা পরবর্তী যে পয়েন্ট আমরা এখানে ফাইন্ড আউট করেছি সেটাতে আমরা দেখিয়েছি যে নৈতিক মানদণ্ড উপেক্ষা, অর্থাৎ নৈতিক যে মানদণ্ড রয়েছে, সকল কাজে গ্রহণীয় বর্জনীয় একটা স্কেল রয়েছে। সীমা লঙ্ঘন করে কাজ করার ফলে নানাবিধ নৈতিক সংকট তৈরি হয়। নৈতিক মানদণ্ডের বিচারে যে কাজ গ্রহণীয় সে কাজ সকলের জন্যই কল্যাণকর। নৈতিক মানদণ্ডের পরিমাণে কল্যাণ সুফল বিবেচিত কাজ হলে কোনো ধরনের অসুবিধা হয় না, কিন্তু মানদণ্ড উপেক্ষিত হলে মানুষ যখন অন্যায্য এবং অন্যায় কাজ করে আত্মনিয়োগ করে তখনই নানাবিধ অসুবিধা দেখা দেয়, তৈরি হয় নৈতিক সমস্যার নতুন ধারা। আমরা এখানে যে বিষয়টি মূলত প্রেজেন্ট করেছি, নৈতিক মানদণ্ড উপেক্ষা। প্রত্যেকটি বিষয়ের একটি মানদণ্ড রয়েছে, এটা তোমরা জানো। তোমরা অলরেডি অনার্স তৃতীয় শিক্ষার্থী, তোমরা অবগত। প্রত্যেকটি বিষয়ের একটি স্কেল রয়েছে। আমরা যেমন বলি যে HDI, যেটাকে বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা একটা মানদণ্ড, এটা একটা ক্রাইটেরিয়া। এরকমভাবে অনেক ধরনের স্কেল থাকতে পারে বিভিন্ন, যেটাকে আমরা মান নির্ণয় করি। তাই নৈতিকতারও একটি মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ডটি দিয়ে আমরা কি করতে পারি? আমরা সেই মানদণ্ডটি দিই যে আমরা একটু আগে বলেছিলাম যে নৈতিক জ্ঞানের অভাব। নৈতিক জ্ঞানের অভাবে আমরা কি বলেছি? যে আমাদের সিদ্ধান্তগুলো ভুল হয়, নৈতিকভাবে আমরা ভুল করে থাকি। নৈতিকতার সাথে আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল আমরা সেটা নিতে পারি না নৈতিক জ্ঞানের অভাবে। আর যে নৈতিক জ্ঞানের অভাব এবং সিদ্ধান্তটি ভুল, সেটি আমরা জেনেছি কিভাবে? সেটি জানার মাধ্যমটি কি? সেটাই হলো স্কেল, সেটাই হলো মানদণ্ড। অর্থাৎ এই নৈতিক মানদণ্ডের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটি নৈতিক জ্ঞানের অভাব ছিল এবং এই সিদ্ধান্তটি ভুল হয়েছে। এবং যখন জানার পরেও আমি এই কাজটি করতে থাকবো, তখনই আমি বলবো যে নৈতিক মানদণ্ড এখানে উপেক্ষিত হয়েছে। অর্থাৎ নৈতিক মানদণ্ড যেটি ঠিক করে দিয়েছিল যে এটি করা যাবে না, এটি করা যাবে, এটি ভুল, এটি সঠিক, এটি নৈতিকতার ভিতরে এবং ওইটি নৈতিকতা বিবর্জিত, সেই মানদণ্ডটি যখন উপেক্ষিত হবে, অর্থাৎ আমি যখন সেই মানদণ্ডটিকে বলবো যে নাথিং, দরকার নেই কোনো, তখনই তৈরি হবে নতুন নৈতিক সমস্যা। অর্থাৎ জ্ঞানের অভাবেই কিন্তু আমি তখন আবার মানদণ্ডটি উপেক্ষিত করছি, মানদণ্ডটা মেনে চলছি না। সেটিকে আমরা এখানে প্রেজেন্ট করেছি যে নৈতিকতার যে সমস্যা রয়েছে, নৈতিক সমস্যার যে কারণ রয়েছে, নৈতিক সমস্যাগুলো কীভাবে তৈরি হয়, সেই তৈরি হওয়ার অন্যতম যে কারণগুলো রয়েছে তার ভিতরে আমরা এখানে এটি প্রেজেন্ট করেছি যে নৈতিক মানদণ্ড যদি উপেক্ষিত হয় তাহলে নৈতিক সমস্যা তৈরি হয়, এবং নৈতিক সমস্যা অন্যতম কারণ হিসেবে আমরা নৈতিক মানদণ্ড উপেক্ষিত যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা এখানে প্রেজেন্ট করেছি। তারপরে দেখো আরেকটি বিষয়, যেটি হলো নৈতিক অবক্ষয়। এটা বলার অপেক্ষা রাখে না, এটা মানে একটি চলমান প্রক্রিয়া। নৈতিক অবক্ষয় আমরা বারবার বলছি এবং সেভাবে পরিচালিত হচ্ছে। নৈতিক অবক্ষয় নানাবিধ এবং পারিপার্শ্বিকতার কারণে মানুষের নৈতিক অবক্ষয় ঘটে। ব্যক্তি এবং সমাজ থেকে চিরন্তন মূল্যবোধগুলো দূর হতে থাকে। মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের পরিবর্তে প্রবৃত্তির নিরবিচ্ছিন্ন ও নিঃশর্ত অনুসরণ শুরু করে, ফলে নৈতিক সমস্যার জন্ম হয়। অর্থাৎ নৈতিকতার যে অবক্ষয়, আমরা বারবার বলছি যে নৈতিকতার অবক্ষয় বলতে শুনতে মনে হচ্ছে যে এই বিষয়টি আমাদের অ্যাজ ইউজুয়াল, মানে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, এটা বলতে হবে। যেমন ছেলেমেয়েরা দুষ্টামি করবে, বাবা মা এটা মেনে নেয়। তারপরে মানুষের লাইফ সাইকেলে গিয়ে একটা পর্যায়ে বৃদ্ধ হবে, তখন ছেলেমেয়েদের দায়িত্ব তার বাবা মার সেবা করা। মানে এই যে বিষয়গুলো রয়েছে যে আমাদের এরকমভাবে নৈতিক যে অবক্ষয়, এই কথাটি মনে হয় শুনতে আমরা এটা অ্যাডাপ্ট করে নিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে নৈতিক অবক্ষয়ের ফলে কি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই নৈতিক অবক্ষয় থেকে জাগরণের যে উপায় সেটি কিন্তু আমরা খুঁজে বের করছি না। আমরা প্রথমে বলছি নৈতিক জ্ঞানের অভাব, নৈতিক চেতনার অভাব, তারপর বললাম যে মানদণ্ড উপেক্ষিত। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা যখন আমরা বলছি যে
নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয়ের ফলেই কিন্তু সবকিছু ঘটছে। সবকিছু যদি করতে পারে তাহলে নৈতিক সমস্যা তো অনেকগুলো সমস্যার ভিতরে একটি সিম্পল একটি যে নৈতিক সমস্যার কারণ। তার মানে আমার যখন নৈতিক অবক্ষয় ঘটে যাবে, আমার যখন এটার ভিতরে আর কোনো কি বলবো যে সামাজিকভাবে চলাফেরা করার জন্য একটি স্থিতিশীল পরিস্থিতিতে আনার জন্য কোনো সুযোগ থাকবে না, যখন আমার যাবতীয় যে কার্যাবলী নৈতিক এবং মূল্যবোধের যাবতীয় যে কার্যাবলী রয়েছে সেটি যখন উপেক্ষিত হবে, যখন নৈতিক মানদণ্ড উপেক্ষিত হয়ে নৈতিক চেতনা বিরোধী অথবা নৈতিক জ্ঞানহীন কাণ্ডজ্ঞানের মতো কোনো সিদ্ধান্তে আসবে, কোন কাজ উচিত কোন কাজ অনুচিত, যখন এটার কোনো জাজমেন্ট থাকবে না, যখন সমাজ থেকে এই অপরাধগুলো কীভাবে নির্মূল করা যাবে সেই ধরনের কোনো সিদ্ধান্ত আসবে না, তখনই আমরা বুঝতে পারবো যে এখানে নৈতিকতার চরম অবক্ষয় বিদ্যমান। আর যখন নৈতিকতার চরম অবক্ষয় বিদ্যমান থাকবে, নৈতিক অবক্ষয় যখন চরম পর্যায়ে উপনীত হবে, তখন দেখতেই পাবো আমাদের সামনে হাজারো নৈতিক সমস্যা। এবং নৈতিক সমস্যার কারণগুলোর ভিতরে আমরা এই যে নৈতিক যে অবক্ষয়ের বিষয়টি সেটি অন্যতম একটি কারণ হিসেবে এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা বলেছি যে এই কারণে নৈতিক সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমরা যদি পরবর্তী স্লাইডের দিকে অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা আরও কিছু নৈতিক সমস্যার কারণ হিসেবে আরও কিছু টপিককে আমরা এখানে প্রেজেন্ট করেছি। একটা নৈতিকতাহীন বাস্তববাদী শিক্ষা, এটি হলো অন্যতম আরেকটি বিষয়। অর্থাৎ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, তো আমরা যে শিক্ষার কথা বলেছি যে নৈতিকতাহীন বাস্তববাদী শিক্ষা ব্যক্তির মধ্যে মানবিকতা, সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা, ঐক্য এবং সৌহার্দ্যের পরিবর্তে নিরন্তর প্রতিযোগিতা তৈরি করে। ব্যক্তি সবসময় যে কোনোভাবে অন্যকে পেছনে ফেলে বিজয়ী হওয়ার অগ্র বাসনার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে। নৈতিক শিক্ষা না থাকায় এ সকল পদক্ষেপ বিভিন্ন রকমের নৈতিক সমস্যা তৈরি করে। এটা হলো আমরা এখানে যে বিষয়টা প্রেজেন্ট করেছি যে নৈতিকতাহীন বাস্তববাদী শিক্ষা, এটি হলো আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম সবগুলোর বেসিক পয়েন্ট বলা যেতে পারে। যে এই যে একটি কারণ, এইদিকে আমাদের নজর দেওয়া উচিত সবার আগে। আর এটাতে নজর না দিয়ে আমি যতই সেমিনার সিম্পোজিয়াম করি, যতই পরিচালনা, যতই মিডিয়াতে প্রচার করি না কেন, নৈতিকতার প্রচার করি না কেন, যতই আমরা বিভিন্ন সিম্পোজিয়াম করি না কেন, যে বিভিন্ন প্রচার মাধ্যমে এটি প্রচার চালায় যে আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতার আওতাভুক্ত নিয়ে আসতে হবে, আমাদের সামাজিক অপরাধগুলো নির্মূল করতে হবে, আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো রয়েছে, আমাদের যে নৈতিক অবক্ষয় স্খলনগুলো হয়েছে সেগুলোকে সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কোনোটি আমাদের এই যে শিক্ষা, নৈতিক যে শিক্ষা, আমরা যে বস্তুবাদী শিক্ষা যে শিক্ষিত হচ্ছে অথবা বস্তুবাদী শিক্ষার যে সিলেবাস, অথবা আমরা এখানে যে বিষয়টি প্রেজেন্ট করেছি যে নৈতিকতাহীন যে শিক্ষা, সেটি যদি তৈরি না করি সেটি থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব নয়। আমাদের শিক্ষায় কী রয়েছে, বাস্তববাদী যে শিক্ষা রয়েছে সেখানে আমাদের উদ্দেশ্যই থাকছে যে এখানে বস্তু এটাকে সামনে একটি ভিশন থাকবে, একটি মিশন থাকবে, আমাদের এটা পেতে হবে এবং এটা পাওয়ার জন্য সবাই মরিয়া এবং সবাই একাগ্রভাবে চেষ্টা করে যাচ্ছে এবং তৈরি হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন সেই কম্পিটিশন, সেই প্রতিযোগিতা। উদ্দেশ্য একটা, আমার সম্মুখে এটি রয়েছে, আমাকে এটা পেতে হবে। কিন্তু এই কম্পিটিশনের মাধ্যমে এই বাস্তবতায় সেই প্রতিযোগিতা অবশ্যই থাকবে, জানার জন্য প্রতিযোগিতা থাকবে, জ্ঞানের জন্য প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা হওয়ার পরে সবার একটা স্পিড বাড়বে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেখানে আমাদের থাকতে, সেখানে শুধু আমাদের নৈতিকতার যে বিষয়টি রয়েছে সেখানে উপস্থিত থাকতে হবে। আর নৈতিকতার বিষয় যদি সেখানে উপস্থিত না থাকে, সেই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে না এবং সম্ভব না। যেটা আমরা শুরুতেই বলেছি যে সামাজিক অবক্ষয়, আমাদের চারপাশের যে ঘটনা এবং আমাদের যাবতীয় শিক্ষা যে কোনো সময় ব্যক্ত করে দিতে পারে শুধু নৈতিক শিক্ষার অভাবের কারণে, শুধুমাত্র নৈতিক সমস্যার কারণে। যা আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রতিনিয়ত নৈতিক সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, প্রতিনিয়ত আমরা সামাজিক অপরাধগুলোর সম্মুখীন হচ্ছি। সবগুলোর মূল কারণ হিসেবে যে আমাদের নৈতিক শিক্ষা রয়েছে, সেই শিক্ষাটাকে আমরা রিফর্ম করতে হবে, সেই নৈতিক শিক্ষাটাকে আমাদের জাগ্রত করতে হবে, নৈতিক শিক্ষাটাকে আমরা প্রপার ওয়েতে, প্রপার প্লেসে ছড়িয়ে দিতে হবে। তারপরে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাবো আমাদের পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেখানে রয়েছে সহনশীলতার অভাব। আমরা যে দেখতে চাই, আমরা বর্তমানে দেখি একটু সহনশীলতার অভাব, অন্যের মতের প্রতি শ্রদ্ধা না দেখানো, অন্যের মতের প্রতি সহিষ্ণু না হওয়া, আচরণের নানাবিধ নৈতিক সমস্যা তৈরি করা অন্যতম করে। এতে ক্রমে কেবল শত্রুতাই বৃদ্ধি পায়। একে অন্যকে ঘায়েল করার জন্য অসহিষ্ণু লোকেরা নানাবিধ
অন্যায় শুরু করে, অর্থাৎ আমাদের সহনশীলতা, আমাদের যে ধৈর্য, আমরা একজন আরেকজনকে মানে সম্মান করা, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিয়ে দেওয়া, যার দ্বারা যা সম্ভব তাকে প্রপার প্লেসে প্রেজেন্ট করা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, সেটি অভাবের কারণে নৈতিক সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমরা শুধু নিজেকেই গুরুত্ব দিচ্ছি, আমরা শুধু নিজের মতামতকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা শুধু নিজেই যা বলি সেটাকেই সঠিক মনে করছি। এই ধারণাগুলোর কারণে নৈতিক সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং এরই সাথে সাথে বিভিন্ন সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আর পরবর্তী যে পয়েন্টটি আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি সেটা হলো বরাদ্দ মূল্যের মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপ। নীতিবিজ্ঞানের মূল্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো শতমূল্য, একটি হলো বরাদ্দ মূল্য। ভালো, সুন্দর, সত্য প্রভৃতি শতমূল্যের উদাহরণ। অন্যদিকে অর্থ, ক্ষমতা, খ্যাতি, লোভ প্রভৃতি হলো বরাদ্দ মূল্যের উদাহরণ। আর বরাদ্দ মূল্যের মাত্রাতিরিক্ত গুরুত্ব হলো বর্তমান বিশ্ব ব্যবস্থার শতমূল্যের ধর্মীয় নীতিমালা সীমাবদ্ধ হয়ে গেছে, আমাদের কাছে গুরুত্ব পেয়েছে এবং পাচ্ছে বরাদ্দ মূল্যের। বস্তুত সত্য এবং সুন্দর প্রতি গুরুত্ব না দিয়ে অর্থ, বিত্ত এবং ক্ষমতার প্রতি মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণেই নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এখানে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো শতমূল্য এবং পরতমূল্যের যে বিষয়টি রয়েছে, তার শতমূল্যের ভিতরে আত্মকেন্দ্রিক যে বিষয়টি রয়েছে, জাগ্রত করার যে বিষয়টি রয়েছে, চৈতন্যের যে বিষয়গুলো রয়েছে, নৈতিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো শতমূল্যকে আমরা বলছি। আর পরতমূল্য বলছি যে বাস্তবতা, যে শিক্ষা একটি উদ্দেশ্য থাকবে, আমাকে এই পেতে হবে, আমাকে ওই পেতে হবে, আমাকে এই সার্টিফিকেট নিতে হবে, আমাকে এই তৈরি করতে হবে, অর্থাৎ প্রতিযোগিতার চরম শিখরে যেতে হবে। এটি মানে মূল উদ্দেশ্য এটা। এটার সাথে যে নৈতিক শিক্ষার একটি সমন্বয় সাধন থাকা উচিত, যেখানে একটি শতমূল্যের একটি বিষয় থাকা উচিত। কারণ শতমূল্য এবং পরতমূল্য দুটি মিলয়, দুটি সমন্বয়ের মাধ্যমেই তো জীবন। যে কোনো একটিকে নিয়ে তো সফল হওয়া যাবে না, দুটিকে অবশ্যই একসাথে রাখতে হবে। তাই শতমূল্যের পরিবর্তে পরতমূল্যের উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমাদের নৈতিক সমস্যাগুলো নতুন নতুনভাবে তৈরি হচ্ছে। আর এই নৈতিক সমস্যাগুলো তৈরি হওয়ার কারণে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং আমরা সেই সমস্যাগুলোর ধারাবাহিকভাবে সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে আলোচনাটা করলাম, আমরা নৈতিক যে সমস্যা রয়েছে সেই নৈতিক সমস্যার কারণগুলো নিয়ে আমরা কথা বললাম। নৈতিক সমস্যার কারণগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি মনে করি যে সেগুলোর সমাধানও আমরা ফাইন্ড আউট করতে পারবো। কারণ আমরা যখন জেনে যাব যে এইগুলার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাহলে আমরা যখন এই বিষয়গুলো আমরা থেকে যেগুলো করা উচিত সেগুলো করব, যেগুলো করা উচিত না সেগুলো করবো না, তাহলে নৈতিক সমস্যাগুলো তৈরি হবে না। আর নৈতিক সমস্যাগুলো যখন হবে না তখন তো অলরেডি সমাধান হয়ে গেল, তাহলে আর নৈতিক সমস্যাগুলো থাকলো না। তার মানে মূল বিষয় হলো, আমি যে কথাটি বলতে যাচ্ছি, আমরা যে আজকে নৈতিক সমস্যার কারণগুলো নিয়ে আলোচনা করলাম, সেই কারণগুলো জানার মাধ্যমে, সেই কারণগুলো শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য না জেনে সেই কারণগুলো জানার পরে আমাদের বাস্তব জীবনে সেটি প্রয়োগ করতে হবে। এবং বাস্তব জীবনে প্রয়োগ করার সাথে সাথে আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের বর্তমানে পারিপার্শ্বিকতার সাথে সমন্বয় সাধন করতে হবে, লিঙ্কেজ করতে হবে। লিঙ্কেজ করার পরে যদি আরও কোনো সমস্যা থাকে, আরও কোনো সমস্যার কারণ থাকে, সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে একটি সমন্বয় সাধন করার মাধ্যমে সার্বিকভাবে আমাদের সমাজে প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ করলেই আমরা এখান থেকে একটি আউটপুট পাবো। আর আমরা যখন এখান থেকে আউটপুট পাবো, কোনো সুফল পাবো, অর্থাৎ সেই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ পাবো। আমাদের নৈতিক যে অবক্ষয় ছিল সেটি হতে আমরা সেই অবক্ষয় থেকে আমরা ফিরে আসতে পারবো। আমাদের নৈতিক চেতনার যে অভাব ছিল সেই নৈতিক চেতনাটা পূর্ণ হবে। আমাদের নৈতিক শিক্ষার অভাব ছিল, নৈতিক শিক্ষার অভাবে আমরা যে নৈতিক যে সামাজিক যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকতাম, ভুল সিদ্ধান্ত নিতাম, সেই ভুল সিদ্ধান্তগুলো থেকে আমরা সঠিক সিদ্ধান্তে অবনীত হতে পারবো। আমরা পরত যেটি বললাম পরত সিদ্ধান্ত, সেটির সাথে আমরা শত সিদ্ধান্তের দিকে এগিয়ে আসতে পারবো। অর্থাৎ মোট কথা, আমাদের সমস্যাগুলো আর সমস্যা থাকবে না, সেটি সমাধান হয়ে যাবে। আজকে আমরা এটাই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়, মূল প্রতিপাদ্য বিষয়। আমরা আজকে আলোচনার মোটামুটি শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমরা পরবর্তী ক্লাসে
রুটিন অনুযায়ী আমরা আমাদের পরবর্তী যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।